পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সুন্দর অনুভূতি। একই সঙ্গে কয়েক মাস কাটিয়ে আবিরকে নিরীক্ষণ করেছে শাম্মা। তার মধ্যে কোনো পরিবর্তন অথবা আচরণের পার্থক্য পরিলক্ষিত কিনা অনেকটা ভুলই প্রমাণিত হলো। আবির প্রথম দিনের মতোই কাম অ্যান্ড কোয়াইট, তবে কিছু নতুন স্বভাব দেখা যাচ্ছে বিয়ের পর থেকে। সাহায্য করতে চায় শাম্মাকে, হাতে হাতে এটা ওটা এগিয়ে দিতে চায়। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে হাই ভোল্টেজের হাসি দিয়ে বসে থাকে। বাসায় ডাইনিং টেবিল নেই, বিছানার পাশে সাইড টেবিলে খাবার বেশ কিছুদিন রেডি পেয়েছে, আজও ঠিক তাই। শাম্মা ফ্রেশ হয়ে সরাসরি প্রশ্ন করে, আমি তোমার বউ নাকি তুমি আমার বউ? শাম্মা জানতে চেয়েছে অন্য কারণে, কিন্তু আবির আমি তোমার বউ তেই আটকে রইল। শাম্মা মুখের কাছে এসে তুড়ি বাজালায় ভাবনায় ছেদ ঘটে বলে, তুমি আমার বউ? এবারে শাম্মা আবিরের বলা কথাটিতে নিজেকে আবদ্ধ প্রায় অনুভব করে। মুস্কি হাসলো, ঠোঁট চেপে পড়ল, আমাকে ইমপ্রেস করতে এসব করার দরকার নেই। তুমি যা সেভাবেই আমার সামনে উপস্থাপন করো। যত্ন করবে, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি নয়। আমার এই বেশিটাই ভালো লাগছে শাম্মা। শাম্মা আবিরের চোখে একরাশ ভালোবাসা দেখতে পেল, আর তাকে আগলে রাখার প্রবল ইচ্ছে। সম্মতি দেয়, বলে, তোমার ভালো লাগলে অতিরিক্ত যত্নটাও সয়। এসো গিন্নি, আজ সকালের নাস্তাটা তোমার বরের হাতে করবে। হাসির প্রশস্ততা বাড়ে। বিছানার সামনে টেবিল রেখে ডিম ভাজি আর পরোটার অবস্থা দেখে মনে হলো এ কোনো দেশের মানচিত্র। গলতো নয় কোনোভাবেই। মুখ ভর্তি খাবার নিয়ে শাম্মা প্রশ্ন করলো, একটা কথা বলবে? 100টা বলবো। আমার বাড়ির কাছে ঘর নেওয়ার বুদ্ধিটা কি করে এলো? হাতের বৃদ্ধাঙ্গুল আলতোভাবে ঠোঁটের কোণে ছুঁয়ে দিল আবির। কাছে এসে কপালে ঠোক ঠোকায় বলে, বাবা মায়ের অভাব অনুভব যেন না করো, তাই এখান থেকে সরাসরি বাবা মাকে দেখতে পাবে। সাথে আমারও ভালো জামাই আদর পেতে বেশি দৌড়ঝাঁপ করা লাগবে না। আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে বেশি দূরে নিতে চাওনি, তাই তো? সেটাই তো বললাম। আমরা দুজনে মিলে একটা সুখের সংসার করব। ঝগড়া হলে মিটিয়ে নেব। কর্মজীবনে কোনোদিন একে অপরের প্রতিদ্বন্দ্বী হব না। আমাদের কন্ট্রিবিউশন হবে সমান সমান। আমার এই কথাগুলো রাখবে আবির? তোমার সংসার যেভাবে চাইবে সেভাবে চলবে। ভয় হয় সুখ আবার কখনো অসুখে পরিণত হবে না তো? তিক্ততা কি কখনো জুড়বে তাদের সম্পর্কে? এমনিতেই বয়সের ব্যবধান, তার মধ্যে শাম্মার মধ্যে লুকানো ভ্রান্ত কল্পনা সমূহ। মনে মনে প্রার্থনা করলো যেদিন থেকে বিতৃষ্ণার দিনগুলো যেন পাশ কাটিয়ে চলে যায়। আশ্রমে কোনো কিছুই ঠিকমতো চলছে না, তদারকির অভাব। কেয়ারটেকার আর দায়িত্বরত অনেকেই হেলাই ফেলাই চালিয়ে নিচ্ছে সবকিছু। টাকা হেরফের করা হয়। শাবাবের উপস্থিতিতে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল। সবাইকে সাইজ করে রেখে তারপরই চট্টগ্রাম ফিরে এসেছে। কঠোর গলায় জানিয়ে এসেছে এই আশ্রমের মানুষ কোনো একটা গাছও যেন অযত্নে না থাকে। নেক্সট টাইম কোনো কমপ্লেন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বরত অনেক মানুষকে ছাঁটাই করে তবেই ফিরল। বাড়ি ফিরতে রাত হলো অনেকটা। এসে দেখলো সাইফা বাড়িতে নেই। ব্যবসা গরমে জার্নি করে শক্ত দেহটাও ক্লান্ত হয়ে পড়লো। মাথা ব্যথা আর পেটে খিদা নিয়ে খাবার টেবিলে বসে আছে। রুনা বেগম আর সাইফা গিয়েছে চেক আপ করাতে। লুৎফার বেগ খাবার টেবিলে বসে বারবার বলে যাচ্ছেন খেয়ে নিতে। সে সোনার মতন পাত্র নয়। চাপা চিন্তন মাথায় নিয়ে মাথা নাপিয়ে রাখলো টেবিলে। আধ ঘন্টা বাদেই সাইফা ফিরে আসে। শাবাবের অপেক্ষারত চোখ দেখে বেশি সময় নেয়নি। হাত মুখ ধুয়ে সরাসরি খাবার টেবিলে এসে হাজির। লুৎফার বেগ মুখ খুলেছেন কিছু বলবেন বলে, তার আগে শাবাব হাতে তুলে থামিয়ে দেয় তাকে। প্লিজ আপনার আমার তর্কাতর্কি আগামীকাল পর্যন্ত পোস্টপোন করুন। আমার আজ মাথা ধরেছে অনেক, মুড এনার্জি কোনোটাই নাই। লুৎফার বেগ জবাব দিলেন, তর্ক করলে এমনিতেই এনার্জি পাবে। আমি কি ভুল কিছু বলি নাকি? দোহাই লাগে আজকের জন্য ক্ষান্ত দেন। সাইফার দিকে চেয়ে জানতে চাইল, বলেছিলাম আমি ফিরলে যাবে হাসপাতালে, তোমার তর্স হইল না? রুনা বেগম হাসতে হাসতে শাবাবের কথা জবাবে বলেন, তোমার বউ ভয় পেয়েছে। আধ ঘন্টা কোনো মুভমেন্ট পায়নি বলে পাগল হয়ে গিয়েছিল সে। আমার কথাটাও শোনেনি। আমি বলেছি এটা নর্মাল। আমি যে একজন অবসরপ্রাপ্ত ডাক্তার ভুলেই গেছে। গিয়ে আল্ট্রাসাউন্ড করে এসেছে। দিন দিন বদ্ধ পাগল হচ্ছে। সাইফা মুখ লুটকে রুনা বেগমের দিকে চেয়ে করুণ গলায় বলে, দেখেছেন মা? কি মা? হ্যাঁ, কম পাগলাম করেছো এতদিন। আমার মাথায় চড়ে তাণ্ডব করাটাই বাকি শুধু। শাবাব বলে ওঠে। পরপর আবার জানতে চাইল, সব ঠিক আছে তো? হ্যাঁ। সাইফাকে কেমন যেন দেখাচ্ছে। খানিক এড়িয়ে যাওয়ার চেষ্টা বোধ হয়। অন্যরকম লাগলো তার চলাফেরা। আলমারি খুলে ভাঁজ করা কাপড়গুলো আবার রং মিলিয়ে সেট করে রাখছে।
প্রায় 1 ঘন্টা তার কর্মকাণ্ড পরখ করে শাবাব উঠে আসে। সাইফার পেছনে দাঁড়িয়ে পকেটে হাত গুজে প্রশ্ন করে, আজ আমি আশ্রমে যাওয়াতে কি তোমার কোনো সমস্যা হয়েছে? কষ্ট পেয়েছো? মুখ ফিরিয়ে যায়। সাইফা আশ্চর্য হয়ে বলল, কই না তো। হলে বলো সরাসরি। ওই চোখ দেখে মন পড়া আমার দ্বারা হবে না। আমি মুখের কথায় বিশ্বাসী। সাইফা হেসে জবাব দেয়, এতটা হিংসুটে মনে হয় আমাকে? আপনার সত্যিই মনে হয় আমি এমন একজনকে নিয়ে হিংসে করব যে সারাটা জীবন কষ্ট পেয়ে চলে গেছে? আমি এত নিষ্ঠুর না। আমি ভেবেছিলাম আপনার আজ মন ভালো না, তাই আপনাকে বিরক্ত করছি না। তাছাড়াও অসুস্থ বোধ করছেন। শাবাবের দেহ মুখভঙ্গি নির্বাক, দৃষ্টি সরু। কিছু সময় চেয়ে রইল সাইফার দিকে, তারপর বলল, শোনো সাইফা, আমি অতীতকে অতীত হিসেবে মেনে চলি। আমার হিলিং পাওয়ার অনেক বেশি। আই থিঙ্ক আই এম ব্লেসড। পেছনের দিকে চেয়ে হাঁটলে সামনের দিকে হোঁচট খেতে হয়। পুরনো কিছু ঘটনা থাকুক, কিন্তু সেটা বর্তমান ও ভবিষ্যৎ যেন বিন্দু পরিমাণ প্রভাব বিস্তার করতে না পারে। আমি দিচ্ছি না প্রভাব ফেলতে, ভবিষ্যতেও দিব না। আশা করি তুমিও এই বিষয়টা শিখে নাও যত দ্রুত সম্ভব, সব বিষয়ে। আরে এত সিরিয়াস কেন হচ্ছেন? সিরিয়াস হওয়ার আগে ওয়ার্নিং দিলাম। শুধু এতটুকু বলবো, আমি সুখে আছি, তুমিও আছো, আমাদের মধ্যে আরো একজন আছে। এর চেয়ে বেশি কি চাই জীবনে? আমার চাহিদা খুবই অল্প সাইফা। সাইফা ঠোঁট টিপে হাসে বলে, একজন না, 2 জন। পকেট থেকে হাত বের করে বেমুর দাঁড়িয়ে রইল শাবাব। এত সময় যে এই মুখমণ্ডল জুড়ে স্তবতা ছিল, সেখানে বিস্ময় বিহ্বল, চোখ প্রসারিত হয়ে আছে। সাইফার কথায় তাক লেগে আছে। এবারও বিশ্বাস করলো না, ঠাউর করতে পারছে না সাইফার কথা। 2 কদম এগিয়ে এসে সাইফার হাত টেনে বলল, কি বললে? যাহা বলিয়াছি সত্য বলিয়াছি। সাইফা, এটা যদি আবার তোমার কোনো পাগলাম হয়, আমি মেনে নিব না বলে দিচ্ছি। সাইফা হাত ছাড়িয়ে নিল। আলমারি থেকে সবুজ রঙের ফাইল হাতড়ে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট আর ছবিটি বের করে দেখায়। তর্জন নিয়ে আঙ্গুল দিয়ে রেড মার্ক করা অংশ জোড়ার দিকে ইশারা করে বলে, এই দেখুন, 2 জন আমার পেটে রেসলিং খেলছে। হায় কি কপাল আমার! এখন 3 জনকে সামলাতে হবে। একজন নিয়ে কত শত কল্পনা করেছে পুরো রাস্তা জুড়ে শাবাব। কিভাবে কি করবে, কি করে সামলাবে তার ছোট্ট ছানাকে। এটাও ভেবেছে তার মেজাজ তো ভালো না, খিটখিটে থাকে প্রায়শই। রাগটাও কি কমাতে হবে? এখন দেখছে ভাবনার পরিমাণ দ্বিগুণ হলো। একজন নয়, আয়োজন করে 2 জনের আগমন ঘটছে। হতভম্ব দাঁড়িয়ে থাকা শাবাবের দিকে চেয়ে সাইফা বলল, ভাবলাম সারপ্রাইজ দিব, কিন্তু ভুলে যাই বারবার আপনি যে বম হয়ে সবসময় ঘোরাফেরা করেন, যে কোনো সময় ব্লাস্ট হওয়ার জন্য প্রস্তুত। নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়ে কোনো আয়োজন ছাড়াই বলতে হলো। শাবাব চেয়ে আছে ছবিটির দিকে। সাইফার কথা কান অব্দি পৌঁছালো না। বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিচ্ছে বারবার। মুখটা ছোট হয়ে আছে, একেবারে মলিন। হুঠাৎ শাবাবকে দেখতে বাচ্চাদের মতন মনে হয়। মুখটা নাদান বানিয়ে ফেলে। যখন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠে, সাইফা চক্ষু ভরে দেখলো তাকে। হালির ধূমকেতুর ন্যায় এরকম দৃশ্যটাও মাঝে মধ্যেই আসে। সুপ্ত ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে আল্ট্রাসাউন্ডের ছবিটি মানিব্যাগে রেখে দিল। চোরা চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে শাবাব বলল, এটা আমার কাছে থাকুক, তুমি সামলাতে পারবে না, হারিয়ে ফেলবে। আবির শাম্মার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু প্রেম করা হয়নি। লাঞ্চ ব্রেকে প্রতিদিনের সাক্ষাৎ। কিছু মাসে সম্পর্কের নাম বদলায়। পরিচিত থেকে পরিচিত হয়ে ওঠে। তারপর শান্ত অনুভবের সূচনা। এরপর থেকেই অবিচ্ছেদ্য বন্ধনে বেঁধে যায়। আধুনিক প্রেমের মতন এখানে বিচ্ছেদ অতটা সহজ না। সম্পর্কের স্থান বদলেছে, পরিস্থিতি এখনো সেই জায়গায়। বুড়ো থেকে আবির আসে দুপুরে, আর শাম্মার অফিস থেকে। এখন আর বাহিরে খাওয়া হয় না তেমন। রাতেই বরগিন্নি মিলে পরদিনের রান্নাটা সেরে নেয়। অদ্ভুতভাবে আলাদা নিয়ে যায়। ফের দুপুরে দুজনে খাবার নিয়ে একত্রিত হয়। প্রথম হাস্যকর হলেও এখন এটাই মানিয়ে নিয়েছে। কিছুই তেমন বদলায়নি, শুধু রাতে শাম্মাকে বক্ষ পিঞ্জিরে জড়িয়ে ধরে ঘুমানো ছাড়া। দেখো গিন্নি, আশেপাশে মানুষ না থাকলে আমি তোমাকে ঠিকই হাতে তুলে খাইয়ে দিতাম। শাম্মা মুরগির লেগ পিসটা আবিরের পাতে তুলে দিল আলগোছে। তার নিজেরও লেগ পিস পছন্দ, তবে আবিরকে দেখেছে খুব শখ করে লেগ পিস খেতে। শুধু খায় না, হাড্ডি চিবিয়ে, সবটুকু সাবার করে। শাম্মা আবিরের কথার বিপরীতে বলে ওঠে, রোমান্টিক সাজার ব্যর্থ চেষ্টা। হে মা, এটা কেমন কথা? আমি রোমান্টিক না? তোমাকে ভালোবাসি না? কতবার গভীরভাবে অনুভব করলাম আমার অনুরাগ, ভুলে গেলে? লজ্জায় মুখটা লাল হয়ে গেল। জ্যেষ্ঠ লোক জনসম্মুখে ভুলভাল ইঙ্গিত দিয়ে জ্বালাতন করছে। খাবার খেতে খেতে কিছু সময় বাদে আবির লেগ পিস শাম্মার পাতে ফেরত রেখে লম্বা চওড়া হাসি দিয়ে বলে, আমাকে শুধু হাড্ডি দিয়ে দিলেই হবে? তোমার পছন্দ লেগ পিস, আমাকে কেন দিচ্ছ?
তুমি কিভাবে জানলে আমার পছন্দ? ওই যে হাড্ডি চিবোতে দেখেছি। আমাকে অবজার্ভ করা হয়। আর কাকে করব? শাম্মার এরূপ কথায় বুড়ো উঁচু করে চাইল আবির। বেশ তো, নিজে থেকেই বলছে সে ছাড়া দেখার কেউ নেই, অবজার্ভ করার কেউ নেই। সন্তুষ্ট হলো আবির। শাম্মা আবার বলে ওঠে, তুমি কিন্তু একটু বদলে যাচ্ছ। আগে লাজে তোমার মুখ খুলতো না, ভোলা ভালা সেজে থাকা হতো। আবির জবাব দেয়, আগে ছিলাম শুধু পুরুষ, আর এখন বিবাহিত পুরুষ। কিছু আচরণ বিশেষ কিছু মানুষের জন্য বরাদ্দ থাকে। সব সময় যেন বিশেষ থাকে, কখনো যেন অরুচি না আসে বলে দিলাম। আমার শ্যালক আমাকে আস্থা রাখবে না, রুচির ঔষধ দিবেন নিয়ম করে। কথাটা ওর সামনে বলার সাহস আছে? না বাবা, মাফ চাই। আজ মাথা গরম ওর, দ্রুত যেতে হবে আমার। কেসটা জটিল। কোনো খুনি খুন করার পূর্বে নিজেকে সেফ রাখার বিষয়টা সর্বপ্রথম ভাবে, যদি সে সাইকো অথবা সিরিয়াল কিলার না হয়। আরো 8-10টা কেসের মতন কেস নয় এটা। সন্দেহ করা হচ্ছে খুনি লোকটি বিশেষ কারণে তার বন্ধুকে খুন করে নিজেই সিআইডি কে কল করেছে দোষ ঢাকতে। সাপ মারতে চায়, আবার লাঠিও অক্ষত রাখতে চায়। পোক্ত প্রমাণের অভাব, নয়তো ঘাট চেপে তুলে আনা যেত। লোকটার ফোন নাম্বার ট্রেকিং এ, বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজও তাদের অধীনে। সাইফার চক্ষু দুটো সর্বক্ষণ সেখানেই। ফাহাদ ঘোরাফেরা করছে ছদ্মবেশে, আবির বডি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণ বের করার আশায়। শাবাব মির্জা বাহির থেকে কিছু ইনফরমেশন নিয়ে সবাই বুড়োতে ফিরল। 7 মাস 10 দিন গর্ভধারণের বিশেষ অনুমতি নিয়ে কাপড়ে পরিবর্তন আনা হয়েছে সাইফার। লুজ প্যান্ট টপ পরে, যেন বোঝা না যায় পেট। পাশাপাশি কমফোর্ট ফিল করে, তবে আজ স্বস্তি পাচ্ছে না। চিনচিন ব্যথা অনুভব করছে পেটে। যমজ সন্তান, উদার স্বাভাবিক তুলনায় একটু বেশি দেখা যায়। গালগুলো অতিরিক্ত ফুলে গেছে। শাবাব মাঝে মধ্যে ইচ্ছাকৃত টেনে দেয়। ট্র্যাকিং আর সিসিটিভি ফুটেজে মগ্ন সাইফার সামনে ফল আর ওষুধ এনে রাখলো। শাবাব বলল, সব ঠিক আছে? হ্যাঁ, সবকিছু অবজারভেশনে রেখেছি। তোমার কথা জিজ্ঞেস করেছি আহম্মক। শাবাব আশপাশ দেখে নিল। টিটকারি করার মতন মির্জা নামক নাটকীয় মানুষটা উপস্থিত নেই। পাশে বসে পেটে হাত দেখে কপাল কুঁচকে বলল, ফাইন বলতে সময় নিয়েছো। যদি সত্যি কোনো সমস্যা না থাকতো তাহলে দ্রুত গতিতে বলতে। এসআই সাহাব, আপনার সন্দেহ শেষ নেই। বললাম তো সবকিছু ফিট অ্যান্ড ফাইন। কপালে ঘাম জমছে যেন, তাহলে এসি তো চলছে। শীতল চোখে চাইল শাবাবের দিকে। কপালে চিন্তার রেখা বুঝাচ্ছে শাবাবের জীবনে তার মর্ম। তবে অল্প ব্যথার কথাটি বলল না। শাশুড়ি মায়ের কাছে শুনেছে দুজন বেবি ক্যারি করলে মাঝে মধ্যে ব্যথা হওয়া স্বাভাবিক। এই নিয়ে ভয়ের পাওয়ার কিছুই নেই। এমনিতেই শাবাব আজ কাজ নিয়ে চাপের মুখে আছে। তাকে দেখে বোঝা যায় না, কিন্তু খুব সিরিয়াস নিজের কর্ম নিয়ে। তাকে আর চিন্তা দিল না, এক ধ্যানে চেয়ে বলল, আপনার ছানাপোনারা মাঝে মধ্যে রেসলিং খেলে, আমাকে ব্যথা দেয়, এই যা, আর কোনো সমস্যা নেই। শাবাব হিমশীতল গলায় জবাব দিল, আর মাত্র কয়েকটা দিন, এই কেসটা শেষ হলেই তুমি ছুটি পেয়ে যাবে। একটু সহ্য করে নাও। সহ্য কেন করব, আপনার আশেপাশে থাকতে পারছি, এটাই ভালো লাগছে। শাবাব হেসে বলল, আমার প্রতি অবসেশন কোনোদিন যাবে না। কিন্তু আমার এখন বেরোতে হবে যে। গুড লাক এসআই শাবাব, ওরফে আমার বাচ্চাদের বাবা। প্রবল ইচ্ছে জাগলো ফুলে থাকা গালগুলোতে কয়েকবার চুমু খাক, কিন্তু এটা অফিস। ব্যক্তিগত সময় কাটানোর জন্য বাড়ি আছে। ইচ্ছেটা মনের মধ্যেই সামলে রেখে বেরিয়ে পড়লো। আদেশ দিয়ে গেল ফলের ওষুধ যেন খেয়ে নেওয়া হয়। মিনিট 5 পর ফিরে এসে আবার বলল, সত্যি ঠিক আছো? হ্যাঁ, বললাম তো। শাবাব বেরিয়ে যেতেই কোমরে হাত চাপে সাইফা। অস্বস্তি হচ্ছে অনেকটাই। ফোন মেলালো রুনা বেগমের নাম্বারে। রুনা বেগম কল রিসিভ করতেই সাইফা করুণ সুরে বলল, মা, ব্যথা হচ্ছে আবার। রুনা বেগম কিছুটা শঙ্কিত হন, জানতে চাইলেন, ব্যথা নাকি বেশি? আগের মতোই চিনচিন করে ব্যথা করে। ঠিকভাবে অবজার্ভ করেছো তো? হ্যাঁ মা, 5 মাসের সময় থেকে মাঝে মধ্যে যে ব্যথাটা হতো সেই রকমই। যদি অতিরিক্ত ব্যথা না হয় তাহলে এটা নরমাল। তোমাকে আমি আগেও বলেছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বাচ্চা দুজনই হেলদি, তো ভয় পাবার কিছুই নেই। আর আমি আছি তো। রুমাল হাতে তুলে কপালের ঘাম মুছল। খানিক স্বস্তি পায় শাশুড়ির কথায়। এরকম আগেও হচ্ছে, ডাক্তারও বলেছেন এটা নরমাল। মুখ ভরে নিঃশ্বাস ফেলল সাইফা। রুনা বেগম বলে উঠলেন, তুমি শাবাবকে না জানিয়ে ঠিক করছো? ওকে এই ব্যথার কথা বলা উচিত তোমার। না, উনি আপনার ছেলে, আপনিও তো জানেন সে বাহিরে যতটা কঠোর দেখায় ভেতরে ততটাই দুর্বল।
আর তার সন্তানদের প্রতি তার চোখে যে এক অজানা ভয় দেখেছি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। যেহেতু এটা ভয়ের কোনো কারণ না, তাই কেন ওনাকে চিন্তায় ফেলবো? আর এখন একটা কেসের মধ্যে আছে, আমি আলাদা চাপ নিতে চাই না। মুখে স্বীকার করবেন না, কিন্তু ভেতরে ভেতরে ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছি বিষয়গুলো, ছেলে মানুষ আর কতটুকুই বা বুঝবে। সাইফার কথায় মৃদু হাসলেন রুনা বেগম, বলে উঠলেন, আমার ছেলেটা ভীষণ সৌভাগ্যবান, বুঝেছো? তোমার মতন একজনকে পেয়েছে। সে যাই হোক, আমার একটা কথা শোনো, কুটনির শাশুড়ির মতন একটা আদেশ দিব। সাইফা হেসে জবাব দেয়, অবশ্যই আদেশ করুন। তোমার ডেলিভারির 1 মাস অথবা 15 দিন আগে তোমার বাবা মাকে আমাদের বাড়ি আনার ব্যবস্থা করো। তোমরাও আসবে, এখানেই থাকবো। আমি আমার নাতিদের অথবা নাতনিদের ছাড়া দূরে থাকতে পারবো না বলে দিলাম। ওসব আগের যুগের কেচ্ছা কাহিনী শুনবো না। মেয়ের শ্বশুর বাড়িতে থাকা যাবে না। অবশ্যই থাকা যাবে। আচ্ছা মা, আপনি শান্ত হন, আমি বলবো। হৃদয় শান্ত হতে পারছে না। ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর স্বভাবের, কেমন একটা হাসফাস অনুভব করছে। মন ইঙ্গিত দিচ্ছে, বারবার বলছে, সামথিং ইজ নট গুড। প্রখর রোদে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য নিজেকে ঠান্ডা করে কাজে মনোযোগী হলো। অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা শুরু হয়েছে। শুধু স্বভাব না, আবির আর মির্জার যত্ন দেখেও মুগ্ধ সাইফা, কিন্তু সেই মুগ্ধতা মুখে প্রকাশ করতে পারল না। হুট করে ব্যথার তীব্রতা বাড়ে, পেটের নিচের অংশে টান অনুভব করছে। নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ল। বুকেও চাপ অনুভব করে। গলা শুষ্ক হতে শুরু করলে পানির গ্লাসের দিকে হাত বাড়ায়। কম্পিত হাত লেগে গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে গুঁড়া হয়ে গেল। আবির চমকে ওঠে। মুখ থেকে মাস্ক একটানে খুলে হাত থেকে গ্লাভস খুলে নিল। হন্তদন্ত হয়ে হাত দিয়ে স্যানিটাইজ করে নেয়। সাইফার কাছে এসে দেখলো কেমন যেন করছে। বুকে হাত রেখে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আবির বলল, কি হয়েছে সাইফা, এমন করছো কেন? আমার ব্যথা হচ্ছে। আবির ভরকে উঠে বলে, ব্যথা এখন তো হওয়ার কথা না বোন, আমার শান্ত হও। পানি দিচ্ছি আমি, লম্বা শ্বাস টেনে ছাড়তে থাকো। আবির গলার শট তুলে ডাকলো, মির্জা। 2-1 বার ডাকার পর মির্জা এসে হাজির। সাইফার অস্থিরতা এবার চিৎকারে পরিণত হয়। চোখ মুখ খিচে যাচ্ছে। ভয় পেল দুজনেই। আবির বলল, ওকে হাসপাতালে নিতে হবে ফার্স্ট। মির্জা বলে, শাবাবকে কল করো। মির্জা, শাবাবকে কল করার চেয়ে ওকে এখন হাসপাতালে নেওয়া অনেক জরুরি। নিচের অফিস থেকে 2জন নারীকে ডেকে আনা হলো। তাদের সাহায্যে সাইফাকে নিজে নামানো হয়। ফাঁদ ছুটছে পেছনের গাড়িতে। একে একে সবাইকে কল করা হলো। সবার শেষে শাবাবকে কল মেলাতে সক্ষম হয়। চট্টগ্রাম থেকে এতটুকু দূরে অবস্থান করছে। ঘন্টাখানেক সময় লাগবে পৌঁছাতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরতেই চলেছিল। এরই মাঝেই ফাহাদের কল। স্যার ম্যাডামের লেবার পেইন উঠেছে, আপনি যেখানে আছেন সিটি হাসপাতালে চলে আসুন। এখন লেবার পেইন মানে? গর্জে উঠল শাবাব। আশপাশের মানুষ তার চিৎকারে থেমে গিয়েছে। ফাহাদের বাকি কথা শুনল না, ফোন কাটেনি। এভাবে এক দৌড়ে গাড়িতে উঠে বসে। কাউকে কিছু না জানিয়ে রওনা হলো। রাস্তা যেন শেষ হচ্ছে না। স্টার্টিং এর হাত চাপড়ে যাচ্ছে বারবার। বুকের কম্পন ধরিয়ে দিয়েছে ফাহাদের কথাগুলো। কতক্ষণে পৌঁছাবে? কি হচ্ছে সেখানে? শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অন্যদিকে সাইফার ব্যথা কম হওয়ার পরিবর্তে আরো বেড়ে গেল। রুনা বেগমের আদেশে দ্রুততম সময়ে তাকে অবজারভেশনে নেওয়া হয়। তসবি হাতে বসে আছেন লুৎফার বেগ। শাম্মা ছুটে এলো। কাউকে ফোনে না পেয়ে সাইফার বাবা মা শাম্মার ফোনে ফোন করে বারবার খবর জানতে চাইছে। তারাও পথেই আছেন। ছোটবেলা থেকে চট্টগ্রামে বেড়ে ওঠা, রাস্তা অলিগলি সবটাই চেনা। শর্টকাট নিল শাবাব। 8 ঘন্টার মধ্যে এসে হাজির হলো। এসেই বলল, সাইফা কোথায়? ডাক্তাররা চেক করছেন। আবির জবাব দেয়, গিয়ে বলো আমি ডক্টর রুনা বেগমের ছেলে, আমাকে ভেতরে যাওয়ার অনুমতি নাও। যাও আবির। স্বাভাবিক চেঁচামেচিতে হাসপাতালে মানুষ বিরক্ত প্রায়। আবির বাহু চেপে থামায় শাবাবকে। রক্তচক্ষু ভয়ঙ্কর দেখাচ্ছে। পুরো শরীর কাঁপছে তার। শাবাব বলল, এখন তো লোয়ার পেইন হওয়ার কথা না। আবির তুমি তো ডাক্তার, বলো এখন কেন হচ্ছে? কোনো সমস্যা হবে আবির? মিথ্যা বলবে না একদম প্লিজ। তুমি শান্ত হও শাবাব, ভরসা রাখো ডাক্তারদের উপর, ওনারা দেখছেন তো। ভরসার গোষ্ঠী খেলায় আমাকে ভেতরে যেতে দাও বলছি। নিয়মের রক্ষক হয়ে আজ নিয়ম নীতি ভাঙলো। ব্যক্তিগত আবেগের বশবর্তী হয়ে জেদ দেখিয়ে ভেতরে চলে গেছে। নাচরা দমাতে পারলো না তাগড়া পুরুষকে। অনেকটা লাগাম ছাড়া ঘোড়ার মতন তার দৌড়। দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। সাইফার রেগুলার ডক্টর সহ রুনা বেগম উপস্থিত সেখানে। তাকে এভাবে আসতে দেখে ডাক্তার রেগে গেলেন। চেঁচিয়ে বের করে দিতে চেয়ে বললেন, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? আপনি এভাবে ভিতরে চলে আসছেন কেন? বেরিয়ে যান বলছি। আমার বউ বাচ্চার ব্যাপারে আমি ভালো ম্যানার আর বিহেভিয়ার মেনটেন করতে ইচ্ছুক নয়।
সাইফার কি হয়েছে? আমার বাচ্চারা ঠিক আছে? রুনা বেগম এগিয়ে আসেন, বলেন, শাবাব এখানে কি করছো? বাহিরে যাও। কিছু হয়নি, অল ওকে। উৎকণ্ঠা হয়ে শাবাব বলে উঠল। লোকে আমার বাচ্চারা কোথায়? রুনা বেগম পাশে দাঁড়িয়ে রাগান্বিত ডাক্তারের উদ্দেশ্যে বললেন, ডক্টর, ও আমার ছেলে, সাইফার হাজবেন্ড, প্লিজ। ডাক্তার সরে গেলেন রুনা বেগমের কথায়। শাবাব মায়ের পাশ কাটিয়ে সাইফার কাছে গিয়ে বসে, দু হাতের মুঠোয় নিয়ে জানতে চায় রুনা বেগমের কাছে। কি হয়েছে? ওর কি হয়েছে? রুনা বেগম বললেন, ফলস পেইন। শাবাব নির্বোধ, মুখ কুঁচকে প্রশ্ন করল, ফলস পেইন আবার কি জিনিস? তুমি শান্ত হও, আমি বোঝাচ্ছি। পারবো না শান্ত হতে, আমার কথার জবাব দিন। এরকম ব্যথা কেন হলো? রুনা বেগম তপ্ত নিঃশ্বাস ফেলেন। শাবাবের শান্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। সাইফা ওর দিকে চেয়ে আছে। এই মুহূর্তে সাইফার জন্য টেনশন নেওয়া ঠিক হবে না। রুনা বেগম বলতে লাগলেন, ওর টুইন বেবি, ওয়েট বেশি পড়েছে পেটে। এইরকম ফলস পেইন হয়ে থাকে অনেকের। এটা লেবার পেইন না, বডিতে অক্সিজেনের কমতির কারণে শ্বাস নিতে পারছিল না। আমরা অক্সিজেন দিয়েছি, সাথে ইনজেকশন। অবস্থা বুঝে স্যালাইন দিব। 2 দিনে সাইফা একদম ঠিক হয়ে যাবে। শাবাব শুনল, সবটাই মাথার উপর দিয়ে গেল। ডাক্তারি বিদ্যা জানে না অতটা। ফলস পেইন নামটা প্রথম শুনছে, না বুঝে আবার প্রশ্ন করে, আর আমার বাচ্চারা? রুনা বেগম উদ্বিগ্ন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ওরা ওদের মতো আসবে বাবা, এখন চিন্তার কারণ নেই। পাশে থাকা ডাক্তার বলে উঠলেন, এখন থেকে ওনার পুরোপুরি রেস্টের প্রয়োজন। উনি তো সিআইডি অফিসার, ওনার মেটারনিটির লিভের ব্যবস্থা করে ফেলুন দ্রুত। বাড়ি ফিরেছে সাইফা। শাবাবের মুখে থমথমে ভাব। অক্সিজেনের ঘাটতি মোটামুটি পূরণ হয়েছে বলে লিভ দিয়েছে সাইফাকে। এখন বাড়িতে নিয়ে স্যালাইন দিলেই হবে, যেটা রুনা বেগম পারবেন। এখন আর চিন্তার কোনো কারণ নেই। তারপরও শাবাবের মুড ঠিক হলো না। যখন থেকে জানতে পেরেছে এই ব্যথাটা আজকের না, অনেকদিন আগের। অতি ভদ্র আর ভালো মানুষই দেখাতে গিয়ে তার স্ত্রী তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। সবার মধ্যে সাইফাকে রেখে চলে গেল ফ্ল্যাটে। বাড়ি থেকে বড় লাগেজে নিয়ে বেরিয়েছে। দরকারি কাপড় ও জিনিসপত্র এখানে নিয়ে আসবে। এখানেই থাকবে সবার মধ্যে। মনে আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কাউকে বুঝতে দিল না। শুধু বেরিয়ে যাওয়ার পূর্বে আলগোছে বলল, আমার মনে হয় এখন থেকে সাইফাকে মায়ের অবজারভেশনে রাখা উচিত। সাইফা তার যাওয়ার পানে চেয়ে রইল। কপালে শনির সাথে আরো কত গ্রহ একসাথে জুড়ে ঘোরাফেরা করছে সে নিজেও ঠাউর করতে পারল না। তাছাড়াও শাবাবের এই মুখটা হৃদয়ে বিচ্ছে প্রচুর। কিভাবে শক্ত সুঠাম একটা মানুষ এমন দুর্বল হয়ে পড়ল। কথা বলার ভাষা হারিয়েছে ভয়। ফিরে এলে ক্ষমা চেয়ে নিবে। নিজের অসুস্থতার দোহাই দিয়ে অন্তত মন ভালো করার চেষ্টা করবে। 3 ঘন্টা পর ফিরেছে শাবাব। যে লাগেজ সাথে নিয়ে গিয়েছিল তার পাশাপাশি আরো 2টো লাগেজ এসেছে। এর মধ্যে একটি ছোট এবং নতুন। সাদা রঙের বাচ্চাদের কার্টুন আঁকা লাগেজটা দেখে অনেকটা অবাক হয় সাইফা। দেহে কম শক্তি। আতশো অবস্থায় মিনমিনে গলায় জানতে চাইল, ও এই ছোট লাগেজটা? বড় লাগেজগুলো শব্দ করে পাশে রাখে। ছোট লাগেজ তুলে এনে বিছানায় রাখলো। খুলে সাইফার দিকে তুলে ধরে। জোড়ায় জোড়ায় বাচ্চাদের কাপড়। সেট বাই সেট বের করে সাইফাকে দেখাতে লাগলো, তবে নিঃশব্দে। সাইফা কাপড়গুলো দেখে যত না খুশি হয়, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে শাবাবের রাগ ভাঙানো। বলে উঠল, আমি সরি। রুক্ষ মুখ আর নেতিয়ে থাকা চোখ সাইফার দিকে তুলে রাশভারী গলায় জানতে চায়, কেন? আগে ব্যথার কথা জানানো উচিত ছিল। শাবাবকে এই মুহূর্তে রোগী দেখাচ্ছে না, দেখাচ্ছে নিরুপায়, হতাশ। চোখ জোড়া ভীষণ ক্লান্ত। এলোমেলো চুল। কাছে আসলো। হুট করে সারা মুখে চুমুতে ভরিয়ে তোলে। অস্থির হয়ে উঠেছে। হাতে পেটে উভয় স্থানে অস্থির উত্তপ্ত অধর ছুঁয়ে বলল, আমাকে বিশ্বাস করো না? আমাকে একটু বলতে তোমার কষ্ট হচ্ছে? ওদের দুজনকে আমি পেটে ধরিনি বলে কি আমার কোনো অনুভূতি নেই ওদের জন্য? আমি ব্যথা সারানোর চেষ্টা করতাম, আর আমি বুঝতাম, আমি সত্যিই তোমার ব্যথাটা বুঝতাম। ফুসকা এই খাদ্যটা খুঁজতে খুঁজতে রাতের 11টা বাজিয়েছে শাবাব। ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। পুরো রাস্তা জুড়ে ফুসকার ফটাও খুঁজে পায়নি। প্রথমবার সাইফা কিছু আবদার করেছে। বিয়ের পর থেকে শুধু নিঃশব্দে ভালোবেসেই গিয়েছে। কিছুই চায়নি বিনিময়ে তেমন। এই ছোট্ট একটা আবদার পরিস্থিতির দায়ে পূরণ করতে না পেরে ভীষণ অসহায় বোধ করছে শাবাব। লুৎফর বেগের কমন ডায়লগ, যেদিন নিজে বাবা হবে সেই দিন বাবার মর্ম বুঝবে। বাবা হওয়ার দ্বার প্রান্তে এসেই বুঝে গেছে। রাত 11:45। একজন এসআই নিজ বউয়ের জন্য রাস্তায় রাস্তায় ফুসকা খুঁজে ক্লান্ত। এই কেসটা সলভ হলো না, কিন্তু হাল ছাড়বে? বাড়ির দিকে পা বাড়ায়। 15 মিনিট পৌঁছে গেছে। দরজার সামনে সংসেজে দাঁড়িয়ে থাকতে দেখলো লুৎফর বেগকে। এসেই বলল,
এভাবে হলুদ লাইটে নিচে সাদা দাড়িওয়ালা লোককে দেখে যে কেউ ভয় পাবে। আপনার উচিত দূরে সরে দাঁড়ানো। তেতে উঠলেন লুৎফর বেগ, বললেন, যার ছেলে রাত বিরাতে টই টই করে তার ভয় হয় না? ছেলে যদি মানসিকভাবে গম্ভীর হয় তাহলে তো কথাই নেই। মানসিকভাবে গম্ভীর? এটা কেমন কথা? শাবাব তুচ্ছ হেসে বলল, কথা বানাতে পারছেন না বলে যাচ্ছে তাই বলে ফেললেই তো হয় না। আর একজন অপরাধ তদন্ত বিভাগে কর্মরত অফিসারকে রাতের শহরের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, তোমাদের তো পুরোটাই কলিজা। এবার বলো, কোথায় গিয়েছিলে? শাবাব বাবার দিকে প্রখর দৃষ্টি স্থাপন করলো, মাথা থেকে পা পর্যন্ত মেপে নিল, বলল, এসব বাদ দিন। আপনি রান্না ভালো পারেন তাই না? কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ তো আছে, কিন্তু সন্দেহকে ভুল প্রমাণ করতে পারেন। সময় বুঝে কোপ দেওয়ার সুযোগ এসেছে। শাবাব বলে উঠল, আমাকে এখনই ঘরের স্টাইলে ফুচকা বানিয়ে দেখাবেন। আজকাল আপনাকে রাতে ভূতের মতন ঘোরাফেরা করতে দেখা যায়। ঘুমান তো না, বরং আজ কাজ করেন, আমি কিন্তু হেল্প করবো। হ্যাঁ, রাতের বেলা তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? একটা সুযোগ দিলাম, সেটাও নিলেন না। আপনি আসলে একজন ভালো শেফ না, সব আপনার গলাবাজি। একজন আদর্শ শেফ অথবা কুকিং লাভার এমন হয় না। খাবার তৈরির কথা উঠলে তারা আগ্রহ দেখায়। আপনার মধ্যে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না। সন্দেহটাই তাহলে ঠিক। ভীষণ এগোতে লাগে শাবাবের বলা কথাগুলো। তাছাড়াও তার অভ্যাস আছে রাত জেগে থাকার। দিন দিন আধুনিক যুগের কিশোরদের ন্যায় আচরণ তার। রাত জাগা, দেরিতে ওঠা। প্রফেশনাল লাইফে এমন ছিলেন না। যেদিন থেকে স্মার্টফোন নামক জাদুর চেরাক হাতে পেয়েছেন, তার রূপ বদলেছে। আজ এই সময়টাকে কাজে লাগানোই যায়। ছেলেকে প্রমাণ করতে হবে যে কোনো যেন তেন সেফ না। যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন এতদিনে। ডাক্তারের জ্ঞান ইঞ্জিনিয়ার শোনে না। তবে নিজের ঘুমটা ঠিক রেখেছেন রুনা বেগম। পারলেন না শুধু স্বামীকে শুধরাতে। পানির জগ দিতে ডাইনিং টেবিলের দিকে আসতেই রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসে। সে আওয়াজ ধরেই হেঁটে গেলেন। চোখের সম্মুখে যে দৃশ্য, সেটা কোনোদিনও কল্পনীয় না। বাবা ছেলে একত্রে, শুধু একত্রে না, একসাথে কাজ করছেন। কিছু একটা তৈরি করার প্রক্রিয়া চলছে। পাশেই ফোনে এক নারী জ্ঞান দিচ্ছেন কিভাবে কি করতে হবে। রুনা বেগম এগিয়ে এসে বলেন, বাবা ছেলে কি মিলে গেছো নাকি? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। শাবাবের হাতে আটা মাখানো, মায়ের দিকে চেয়ে বলল, স্বপ্ন না, বাস্তবে দেখেছ, কিন্তু মিলে যাওয়াটা অসম্ভব। করছো কি তোমরা দুজন মিলে? তোমার ছেলে আমার দক্ষতার উপর আঙ্গুল তুলেছে, সেটা প্রমাণ করে দিচ্ছি। লুৎফর বেগ আসলে কি? আপনি আসলেও লুৎফর বেগ, নকলেও লুৎফর বেগ। এখন কি করতে হবে বলুন? ফুচকা ভাজা শেষের পথে। শাবাবের জোর জবরদস্তিতে ছোলা না ভিজিয়েই সরাসরি সেদ্ধ করা হয়। তার হাতে এত সময় নেই বলে কড়া বাক্যে জানিয়েছে। লুৎফর বেগ বললেন, কিছুই তো করলেন না, আর কিছু করারও লাগবে না। শাবাব অবাক চোখে চেয়ে আছে। কে ভাজলো ফুচকা? কে ময়দার গোডাউন বানানো রান্নাঘর পরিষ্কার করলো? সব রেডি, এখন সার্ভিং এর পালা। লুৎফর বেগম সেটাও শাবাবের হাতে তুলে দিয়ে বললেন, আজ খাটুনি গেল, এখন আমার ঘুম আসছে। শুভরাত্রি। মুখ শক্ত করে রইল শাবাব। যাওয়ার পূর্বে রুনা বেগমকে বলে উঠল, প্রতিদিন রাত 9টা থেকে ওনাকে কাজ করানো শুরু করাবে, তাহলে দ্রুত ঘুমিয়ে পড়বে। ফুচকা বানাতে এতটা মগ্ন হয়ে গিয়েছিল যে যার জন্য বানানো হয়েছে তার একবার খোঁজ নেওয়া হয়নি। ঘরে ফিরে দেখলো মহারানী আরাম করে ঘুমে যাচ্ছে। শাবাবের মুখে আর এক দফা অসহায়ত্ব ফুটে ওঠে এখন। ধীরে সুস্থে এগিয়ে গেল সাইফার দিকে, হাত রাখলো বাহুতে। ঘন নিঃশ্বাস ফেলা মেয়েটি গভীর ঘুমে। একে তো বাহিরে পেল না, বানিয়েও খাওয়াতে পারল না। অনেকদিন পর অনুশোচনা আর খারাপ লাগা অনুভব করতে পারছে। ট্রে সাইডে রেখে পাশে এসে শুয়ে পড়ে। ঘুম ভাঙলো, খাওয়ানো যাবে। তখনই হুট করে মনে পড়লো তার সন্তানদ্বয়ের কথা। সেই কবে কথা হয়েছে? তখন জানতো শুধু একজন, এখন দুইজন। দুজনের সাথে আলাপ করতে হবে। ঠিক সেদিনের ন্যায় উপর হয়ে দুহাতে বাহুভার ছেড়ে দেয়। এক হাতে পেটে হাত বুলিয়ে বলল, ভালো আছেন আপনারা? আপনাদের মা আমাকে নালিশ দেয় আপনারা নাকি খুব বিরক্ত করেন। দুজন মিলে রেসলিং খেলেন। বাবার ডাকে সাড়া এসেছে কয়েক সেকেন্ড সময় নিয়ে। হাতের স্পর্শ গভীর হলে অনবরত নড়চড় শুরু করলো। শাবাব হেসে বলল, ভীষণ দুষ্টু, বোঝাই যাচ্ছে। শুনেন, আপনার মাকে বেশি কষ্ট দিবেন না। পৃথিবীতে এসে আমাকে বিরক্ত করুন, আমি মাথা পেতে নিব। নড়চড় থামছে না। সাইফার মুখ কুচকে আসছে বারে বারে। শাবাব হাত বুলাই বলে, থামো, তোমাদের মা জেগে যাবে। আকস্মিক কাপড় ভেদ করে পায়ের ছাপ স্পষ্ট ভেসে ওঠে। কেউ পেটে পা দিয়ে লাথি দিচ্ছে। স্পষ্ট চোখে দেখলো শাবাব। ভরকে ওঠে। হৃদস্পন্দন বেড়ে গেল ইতিমধ্যে। মনে মনে শুধু একটাই প্রশ্ন, এটা কি হলো?
উঠে গিয়ে মায়ের ঘরে দৌড় লাগায়। দরজায় টোকা দিতে মিনিট 5 পর রুনা বেগম দরজা খুলে জানতে চাইলেন, কি হয়েছে? মা, ওই যে পায়ের ছাপ। পায়ের ছাপ? আমি সাইফার পেটে ছোট্ট একটা পায়ের ছাপ দেখেছি। রুনা বেগম হেসে উঠেন, বলেন, ও কিছু না, তোমার সন্তানটা বোধহয় ঘুম থেকে জেগেছে আর মোড়া দিচ্ছে হাত পা ছড়িয়ে। কিছু হবে না তো মা? আরে আমার ছেলে দেখি ভয়ও পায়। দিস ইজ টোটালি নর্মাল। যাও ঘুমাও গিয়ে। আবির আর শাম্মা হাসপাতালে এসেছে। মুখশ্রীতে কিছুটা লজ্জার ভাব শাম্মার। ডাক্তারের মুখোমুখি বসে জানতে পারল তার মিসক্যারেজ ইতিহাস আছে। হুট করে কথাটি আবিরকে জানালে সে দ্রুত ডাক্তারের কাছে হাজির হয়। আজ কিছুটা জোর করেছে শাম্মাকে, শুধু জানতে এসেছে আগের সমস্যার কারণে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা। ডাক্তার বললেন, যদিও মিসক্যারেজের হিস্ট্রি আছে কিন্তু তার মধ্যে কোনো সমস্যা নেই, তবে আমি বলবো দ্রুত কনসিভ করা উত্তম হবে আপনার জন্য। আবির মাথা দুলায় বলে, জি ম্যাডাম, ধন্যবাদ। হাসপাতাল থেকে বেরিয়েছে 10 মিনিট হয়নি। মনটা উদাস আবিরের গিন্নির। ভালোবেসে দুটো চুমু খেতে পারছে না রাস্তায়। হাত ধরল। পাশেই ডাবের পানি বিক্রি করছেন একজন বিক্রেতা। সেখানে গিয়ে দুজন বসে। দুটো ডাব দুজনের জন্য নিয়ে আবির বলে ওঠে, এটা ভেবে তোমার মন খারাপ যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎকণ্ঠা হয়ে গেছি হঠাৎ? শাম্মা মাথা দোলায় বলে, না, এমনটা না। কিন্তু হ্যাঁ, আমি উৎকণ্ঠা হয়েছি। চোখ বড় করে আবিরের দিকে চায় শাম্মা। এই কথার বিপরীতে কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। আবির স্মিত হেসে জবাব দেয়, আমি চাই আমাদের ঘরে একজন আসুক, সারা দিন দৌড়ঝাঁপ করুক, আমাদের দুজনকে বাবা মা এগুলো বলে ডাকুক। এই অনুভূতিটা আমি চাই। আমাদের বন্ধন আরো শক্ত হোক তার আগমনে। শাম্মা নতকণ্ঠে বলল, আমিও চাই। কিন্তু যদি কোনো কারণে তার আগমন সৃষ্টিকর্তা মঞ্জুর না করেন, তাহলে আমার কোনো আপোষ নেই। আমি আজ এসেছি জানতে, সাথে তুমি সুস্থ আছো কিনা সেটাও দেখতে। আজকাল মেয়েদের অনেক সমস্যা হয় গিন্নি, তুমি তো জানো। জানি তো। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। চক্ষু শীতল হয় শাম্মার, বলে ওঠে, আপনাকে বিশ্বাস করি। এত সাফাই গাইতে হবে না, উঠুন, ঘরে গিয়ে রান্না করবেন। আমার আজকে মুড নেই। যাহা হুকুম গিন্নি। রাতে উঠে ফুচকা খেয়ে সবার করেছে সাইফার। শাবাবকে ডেকে তোলার প্রয়োজন বোধ করেনি। খাওয়া মুখ্য উদ্দেশ্য। সকালে শাশুড়ি মায়ের কাছে গত রাতের ঘটনা শুনে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার নাকি ছিল। নাস্তার টেবিলে শুধু মুখ চেপে হাসছে। ঠিক তখন তাদের সমাবেশে মশলা মিশ্রণের জন্য হাজির মির্জা। হাতে 4টে ব্যাগ। এসেই বলল, একদম পারফেক্ট সময় এসেছি। আন্টি, নাস্তা খাবেন না? রুনা বেগম বলেন, কেন না, এসো বসো। হাতের ব্যাগগুলো টেবিলে রেখে বসে পড়ল। শাবাব প্রশ্ন করে, এগুলো কি? তোমাদের তো টুইন, ছেলেদের 2 সেট করে কাপড় এনেছি, মেয়েদের 2 সেট। কিউট চাচ্ছুর তরফ থেকে কিউট গিফট। শাবাব মাথা দলায়, নিচু গলায় বলল, কিউট? হ্যাঁ। সাইফা বলে, কি দরকার ছিল এইগুলোর? এখনো তো আসেনি ওরা। আসেনি, আসতে কতক্ষণ? আমি আর রুবিনা তো 5 মাস আগে থেকে শপিং করেছি। সাইফা মির্জার কথা জবাবে বলল, তারপরেও শোনো, আমি কারোর ঋণ রাখি না। তোমার বর আমার ছেলের জন্য গিফট কিনে আমার বাসায় পাঠিয়েছে, কিন্তু ডেলিভারি ম্যানকে তার নাম জানাতে না করে দিয়েছিল। কিন্তু সে এত বোকা, ভুলবশত বিলটার ব্যাগে রয়ে যায়। শাবাব চোখ পিটপিট করলো, তরতর করে বলে ওঠে, আমি কোনো গিফট পাঠাইনি। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি তোমাকে, পূর্ণ বিশ্বাস। লুৎফর বেগের মেজাজ ভালো নয়। সকালবেলা বুঝতে পারলো তার দক্ষতা যাচাই নয়, তাকে ঢোলের মতন বাজানো হয়েছে। কৌশলে কর্ম উদ্ধার করেছে তারই ছেলে। তাই তো ভাবে, এত ভালো শাবাব কখনো হতেই পারে না। তুমি আমাকে দিয়ে কাজ করিয়েছো, বৃদ্ধকে কষ্ট দিয়েছো। তোমার বাচ্চারা আসুক, দেখবে মজা। শাবাব মুখ তুলে হেসে বলল, কে বলেছে আপনি বৃদ্ধ? আপনাকে দেখলে এখনো রাস্তার কিশোরী মেয়েরা ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকে। নিজেকে এত তুচ্ছ ভাবেন? অখিল মণ্ডলের রং মাখছে অদৃশ্য সত্তা। গধূমবর্ণ নারাঙ্গ রঙের বিলেপন ধাবনরত নীল গগনে। শ্বেতবর্ণের নারীদের রং বদল হয়নি। ভিন্ন রঙে রচিত আকাশপানে চেয়ে আছে জমিনে থাকা হাজারো চোখ। আকাশের এই নাট্যমজ মনোহারিত্ব দৃষ্টিচিত্ত আকর্ষ হতে বাধ্য। ওই সোনালি আভা ছড়ানো আসমানের দিকে একেবারেই নজর নেই শাবাবের। হৃদয় তার ভয় মিশ্রিত মিলান। নীরব রূঢ় প্রকৃতির পৃষ্ঠ, নেতানো নেত্র পল্লব। খুব খেয়াল করলে বোঝা যায় মণিজোড়া এদিক ওদিক ঘুরছে।
প্রতীক্ষায় কারো আগমনের, একদম অনুমতি পায়নি বক্ষের নীরব তরঙ্গ থামানোর। সাইফাকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে, 5 মিনিটও হয়নি, এখনো অনেক সময় বাকি। পলক ঝাপটে শেষ হয়েছে বাবা মা হওয়ার পূর্ববর্তী যাত্রা, এখন বাবা মা হয়ে নবযাত্রা শুরু হবে কিছু সময়ের মধ্যে। বিমূঢ়তায় ঘেরা চারিদিক, কেউ কারোর সাথে তেমন আলাপ বিনিময় করছে না। উপস্থিত সকলে জানে একে অপরের মনের অবস্থা, বিশেষ করে শাবাবের। নিজেকে স্বাভাবিক দেখাচ্ছে, যেমনটা সবসময় থাকে। কেউ কাউকে সান্ত্বনা অবধি দিচ্ছে না, দিলেও তেমন কোনো লাভ হবে না। এই মুহূর্তটা যে কোনো প্রেরণার কাছে তুচ্ছ। মির্জা ওয়ান টাইম কাপে কফি নিয়ে এলো সবার জন্য। শাবাবের দিকে এগিয়ে দেওয়ার পূর্বে সে হাত তুলে বারণ করে। মির্জা বলল, আরে খাও মিয়া, 2 হাতে 2 জনকে নিতে হবে, তখন ভাত কপালে জুটবে কিনা তাতেও সন্দেহ আছে। শাবাব জোর করেই মৃদু হাসে, পরপর বুক ভরে লম্বা শ্বাস নেয়। কফির মগ হাতে নিয়ে গোল গোল ঘুরিয়ে যাচ্ছে। মির্জা আবার বলল, আরে খাও, এনার্জি পাবে, আরো বেশি বেশি চিন্তা করতে পারবে। সময় নিজ গতিতেই গেল, অত্যন্ত ধীরে। এক একটা মিনিটকে ঘন্টাখানেকের মতন মনে হচ্ছে, ভার মনে হচ্ছে মস্তক। 1.5 ঘন্টা অপেক্ষা করিয়ে দূর হতে দুজন নার্সকে আসতে দেখা গেল। মুখ পরিচিত তাদের। সাইফার সাথে তাদের ওটিতে ঢুকতে দেখা গেছে। এ সময় স্থির থাকা অঙ্গ প্রত্যঙ্গ চঞ্চল হয়ে ওঠে সকলের। উঠে দাঁড়িয়ে কদম এগোয়। তাদের কাছে আসার পূর্বে দুজনের মধ্যে এখন গলা ফাটিয়ে কান্না শুরু করলো। হাঁটতে পারলো না শুধু শাবাব, হাত পায়ে কম্পন ধরেছে, মাথা ঝিমঝিম করছে। অনুভূত হচ্ছে যা সেটা আগে কোনোদিন হয়নি। প্রফুল্লতায় এগিয়ে যাওয়া সবার দিকে চেয়ে রইল। দাদা এবং নানার কোলে হস্তান্তর করা হয় দুজনকে হাসি মুখে। উভয়ই ফিরে চেয়ে দেখলো বাবা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে, কান্নার আওয়াজ থামেনি। জানানো হয়েছে একজন ছেলে এবং একজন মেয়ে। কান্না করছে শাবাব, সাইফার পুত্রধন। নানা দাদা দ্রুত গতিতে হেঁটে শাবাবের কাছে এসে দাঁড়ায়। দুজনকে স্তব্ধ শাবাবের দিকে এগিয়ে দিতে চাইলে দেখলো চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে লৌহ মানবের। হুঁশ ফিরতে ঝটফট মুছে নিল 2 হাতের সাহায্যে। ক্রন্দনরত ছেলেকে প্রথমে এক কোলে তুলে নেয়, অন্য কোলে চুপচাপ মুখ কুচকে বিরক্তি ভঙ্গিতে চোখ বুজে রাখা মেয়েকে। পলকহীন চেয়ে রইল কিছুক্ষণ। এখনো মস্তিষ্ক সচল হয়নি, মনকে বিশ্বাস করাতে পারেনি। মুখ ভেঙে কান্না আসছে, তবে চোখ বেয়ে আর কান্না বেরোল না। ছটফট করতে থাকা ছেলে এক মুহূর্ত শান্ত নেই, চোখ গোল গোল করে দেখছে, নতুন দুনিয়া দেখছে। শেষমেশ চোখ ঠেকলো বাবার মুখে। গাঢ় নীলচে রঙের চোখের মণিদ্বয় কিছুক্ষণ চেয়ে রইল। বুঝতে চাইলো হয়তো এটাকে। খানিক বাদে মেয়েটিকে হাই তুলে চোখ খুলতে দেখা যায়। আরেক দফা চমকে উঠে শাবাব। মুখের চেয়ে গাঢ় নীল রঙের চোখ জোড়া ভয়ঙ্কর সুন্দর। মির্জা উকি দিয়ে দুজনকে দেখছে। হুট করে বলে উঠল, সত্যি করে বলো তো, এরা তোমাদের পুষ্কো তো? চোখের রং দেখে আমার মাথা ঘুরাচ্ছে। পরপর আবার মির্জা বলে, না, এরা তোমার বাচ্চা না, বাচ্চা এক্সচেঞ্জ হয়েছে মনে হয়, ডাক্তারকে ডাকো। প্রথমবারের মতন মুখ খুলে শাবাব বলে, শারাপ মির্জা। লুৎফর বেগ বললেন, ওর আর সাইফাত ছেলের মেয়ের ওরা মুখের রিয়াকশন দেখছো না? দাদুমণিকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর উপর ভীষণ বিরক্ত, আর দাদু ভাই ছটফটে। শাবাব এক ধ্যানে দুজনের চোখের দিকে চেয়ে আছে। কেমন এক জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে অন্তরে, পেট গোলাচ্ছে। দুজনের ওজন একেবারে কম, তবে মনে হলো কত শত দায়িত্বের ভার, ছন্নছাড়া জীবনের অবসান। হেয়ালি করে চলাফেরার দিন শেষ, পূর্ণ পরিপূর্ণ এক সংসার যার প্রতীক্ষা ছিল বহুকালের। ঝুঁকে এসে চুমু খাই দুজনের কপালে। অনেক সময় বাদে সাম্যা এসে কেড়ে নিল দুজনকে, যেন তার অধিকার আরো বেশি। ফুফুর অধিকার খাটিয়ে দুজনের দিকে চেয়ে নাম ঘোষণা করে বলে ওঠে, আমার সুভা আর সুফিয়ান। পরপর শাবাবের দিকে চোখ কটমট করে চায়, তার যেন কিছু আসেই যায় না। সদ্য বাবা হওয়া ভঙ্গুর শাবাবের মনের অবস্থায় বলে ওঠে, নাম পরিবর্তন যেন না হয়, আকিকা দেওয়ার পর এই নাম দুটোই থাকবে, এটাই ফাইনাল। শাবাব পা বাড়ায়। ওটির দরজার সামনে আবার বাধাপ্রাপ্ত হলো। নার্স বললেন, আপনি ভেতরে যেতে পারেন না, আপনার স্ত্রীকে আমরা কয়েক ঘন্টার মধ্যে বেডে শিফট করব। শাবাব নরম গলায় বলল, আমি দেখতে চাই প্লিজ। এখন সম্ভব না স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার সন্তানদের দেখে মন আংশিক স্বস্তি পেলেও সাইফাকে না দেখে পুরোপুরি শান্তি পাবে না। সে কি করেছে? শুধু যত্ন। অঙ্গ কাটা ছেঁড়া হলো সাইফার, কষ্ট সে ভোগ করলো, খুশিও সেই ছিল। জীবন বোধহয় অনুশোচনা বোধেই কেটে যাবে। 9 মাস অপেক্ষা করেছে এই দুইজনের জন্য, এখন অপেক্ষা করতে হচ্ছে তার সন্তানের মায়ের জন্য। দুজনকে সামনে রেখে অপলক চেয়ে আছে শাবাব। তার মেয়েটা একদম চুপচাপ, মাঝে মধ্যে মন চাইলে চোখ খুলে চায়।
একটা বার বাবার দিকেও চাইলো না। এতটা মুডি, ছেলেটার একদম শান্তি নেই। কয়েক ঘন্টার বাচ্চা এদিক ওদিক হাত পা ছুটছে। হাতের সাহায্যে তার বোন তার এতদিনের সঙ্গীকে কয়েকবার আঘাত করার চেষ্টাও করেছে। বেডের পাশে চেয়ারে বসে আছে শাবাব, দুহাত বেডের উপর ভাঁজ করে রাখা, ঠোঁট কামড়ে আছে শিশুর ন্যায়, শুধু দেখছে। বাকিরা ধরেই নিল বাকশূন্য হয়েছে এসআই শাবাব বাবা হয়ে। মির্জা আবারও বাত পেতে বলে, সত্যি করে বলো, এরা তোমার প্রোডাকশন তো? অন্যরকম একটা টান যেহেতু অনুভব করছি, এরা আমারই। দুজনের চোখ দেখে আমি টাসকি খেয়ে যাচ্ছি।